সাকিবের সঙ্গে আমার যে কতটা আন্তরিক সম্পর্ক মানুষ তা জানে না। কথাটা আমি না, কথাটা বলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, মানে দুই বাংলারই বলা যেতে পারে এখনকার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, এবং দুদিন পরে ভিডিও নিয়ে আসলাম। যাই হোক না কেন, আপডেটসের জন্য সবসময় অপেক্ষা করে থাকি, ভালো কিছু নিয়ে কথা বলবো, তো সেটাই আর কি। গতকালকে দেখলাম একটা পোস্ট তানভীর তারিকের, যেই পুরো ইন্টারভিউটাই তানভীর তারিকের সঙ্গে হয়েছে চঞ্চল চৌধুরীর। প্রথমে অনেক তাদের ব্যক্তিগত সম্বন্ধে লেখা ছিল পত্রিকায়, আমি শেয়ারও করেছিলাম ফেসবুক পেজ থেকে, এবং সেটা আমি পুরোটা পড়ি, ঠিক আছে? সেই পুরোটা পড়ে আমি যেটুখানি বুঝলাম সেটা নিয়ে এই ভিডিওটায় কথা বলতে এসেছি। দেখো বন্ধুরা, প্রথমেই যেই কথাটা বলা দরকার, তুফানের কিন্তু রমরমিয়ে শ্যুটিং চলছে, এবং এত স্ট্রিক্টলি শ্যুটিং চলছে যে কেউ কিন্তু কোনো রকম মানে ফুটেজ বা কেউ কোনো রকম লুকস নিয়ে কিন্তু কিছুই খবর পাচ্ছে না। এটা কিন্তু খুবই ভালো ডিসিশান, কারণ আমরা জানি রাজকুমার হোক, প্রিয়তমা হোক বা দরদ হোক, যে কোনো সিনেমার ক্ষেত্রে সাকিব ভাইয়ের কিন্তু লুকটা বেরিয়ে আসে বা একটা কিছু ফুটেজ লিক হয়, ঠিক আছে? বাংলাদেশে হলে তো অবশ্যই হতো, যাই হোক না কেন এটার চান্সটা খুব বেশি থাকে। কলকাতাতেও হয়, বলছি না হয় না এমনটা নয়, খাদানের সময় হয়েছিল, যাই হোক না কেন। কিন্তু যদি সেখানে এসভিএফের মতো বড় প্রোডাকশনের একটা রেস্ট্রিকশন থাকে, তাহলে সেটার উদাহরণ বা এক্সাম্পল হিসেবে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি সেটাই। রাফি ভাই থেকে শুরু করে তুফানের পুরো টিম এত স্ট্রিক্টলি কাজ করছে, এবং এসভিএফের কড়া নির্দেশ, তার জন্য কোথাও গিয়ে তারা কিন্তু কোনো কিছুই এখন এই মুহূর্তে মানে রিভিল আউট করছে না। বা অনেকে বলছে টিজার আসবে, যাই হোক না কেন টিজার আসলেও আসতে পারে, আমার কাছে সেই ইনফরমেশন নেই যে টিজার কবে আসবে বা কী বিভ্রান্ত। কিন্তু আমি এইটুখানি বলতে পারি যে খুব কড়াভাবে কিন্তু শুটিংটা, যাতে কোনো রকম সেট থেকে কিছু ভাইরাল না হয়। যাই হোক, তো এবার যে বিষয়টা যেটাকে নিয়ে আমরা মানে কয়েক সপ্তাহ ধরেই কথা বলে আসছি, যে চঞ্চল চৌধুরীর বিশেষ চরিত্র। দেখো বন্ধুরা, আমরা এটা সবাই জেনে গেছি এখন এই মুহূর্তে, তিনিও কনফার্ম করে দিয়েছে। কিন্তু পত্রিকার মধ্যে কিছু কিছু লেখা এমন যে কোথাও গিয়ে মনে হলো যে অবশ্যই যে মিডিয়ার যেমন একটা দোষ থাকে, সেখানে কিন্তু অভিনেতাদেরও একটা দোষ থাকে। হ্যাঁ, আমি এইটা মানে প্রথমে বলে নিতে চাই যে যারা সাকিবিয়ানরা রয়েছে, চঞ্চল চৌধুরী স্যারকে পছন্দ করো না, তারা কিন্তু এটা ধরে নাও বা এটা মানে নিশ্চিত করে নাও, তাদের দুজনের মধ্যে সম্পর্কে কোনো রকম কিন্তু আটক নেই। আমি এই জিনিসটা লক্ষ্য করেছি, মানে আমাদের এপার বাংলার ক্ষেত্রেও দেবদার ফ্যান, জিদ্দার ফ্যান, মানে এত মারামারি করে, এত কাদা ছোড়াছড়ি করে, কিন্তু অ্যাকচুয়ালি তো দুই সুপারস্টারের সম্পর্ক কেমন সেটা আমরা সামনাসামনি তো জানি, তাদেরকে দেখেছি। এছাড়াও সাকিব ভাইয়েরও যদি কথা বলি, জিদ্দার সঙ্গেও সম্পর্ক ভালো, দেবদার সঙ্গেও সম্পর্ক ভালো, এবং জিদ্দা যখনই এর আগে বাংলাদেশে গেছে সাকিব ভাইয়ের সঙ্গে সবসময় মিট করে, ঠিক আছে? এটা বিভিন্ন ইন্টারভিউতেও জিদ্দা বলেছে। তো সুপারস্টারদের মধ্যে সম্পর্ক কখনোই খারাপ হয় না। হ্যাঁ, ফ্যানদের মধ্যে লড়ালড়িটা হয়, যেটা কিন্তু আমরা দেখতে পাই সাকিবিয়ানদের মধ্যে, এবং চঞ্চল চৌধুরী স্যারের মানে তাকে পছন্দ নয়, এই কমেন্ট আমার কাছে আগেও এসছে। কিন্তু হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু সম্পর্কে কোনো রকম মানে মতাদ্বন্দ্ব নেই। তাদের মধ্যে সম্পর্কটা, সত্যি কথা বলছি, যেটা তিনি বলেছেন চঞ্চল চৌধুরী স্যার, যে এতটাই আন্তরিক যে মানুষ হয়তো সেটা জানে না। তো এটা খুব ভালো একটা বিষয়। আমি বলবো যে কাদা ছোড়াছড়ি বন্ধ করো। যখন দুইজন মানুষ তাদের মধ্যে যখন সম্পর্ক ভালো, তাহলে তোমরা কেন সেটাকে মানে অ্যাভয়েড করছো? বা অ্যাভয়েড করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু খারাপ দিকে যেন না যায়। তুমি একজনকে বড় করতে গিয়ে অপরজনকে ছোট করো না, এটাই জাস্ট কথা। এবার যে বিষয়গুলো উঠে আসছে, যে প্রথম পর্যায়ে যখন কথাটা উঠেছিল চঞ্চল চৌধুরীর একটা মানে ক্যামিও বা বিশেষ চরিত্র রয়েছে তুফান সিনেমার মধ্যে, তখন কিন্তু এটা তার কাছে একবারই খবরটা এসেছিলো, এবং ইভেন এখনও আমি যেটুখানি পত্রিকাটা পড়ে বুঝলাম, এখনও তার কাছে কিন্তু একবারই মানে কথা হয়েছে একবার তুফান সম্পর্কে, যে তাকে একটা মানে চরিত্রে আমরা দেখতে পাচ্ছি। এবার তিনি যেই কথাটা বলছেন তানভীর তারিকের শোতে, ওই ইন্টারভিউটায়, যে শাহরুখের সিনেমায় সালমান যখন ক্যামিও করে বা সালমানের সিনেমায় শাহরুখ যখন ক্যামিও করে, সেটা কিন্তু সত্যি কথা বলতে আগে থেকে লিক হয় না। তো আমাদের এইখানকার মিডিয়া কি করে এটাকে করলো বা সবাই কথা বলছে, আমি নিজে জানি না, আমি নিজেই কনফার্ম নই যে আমি থাকছি কি না, এই বিষয়গুলো তিনি বলেছেন। তার মানে তার সঙ্গে টিমের একবারই কথা হয়েছে, হ্যাঁ, এবং সেখানে খুব যে ভালো রকমভাবে চূড়ান্ত যে তিনি আছেন এমনটা নয়, সেটাই কিন্তু তিনি পত্রিকায় বলেছে। হ্যাঁ, এবার কিন্তু আমরা 99% শিওর যে হ্যাঁ তিনি আছেন, কিন্তু তাকে একটা বিশেষ চরিত্রে দেখতে পারবো। কিছুদিন আগেই বলছিল না, তানভীর তারিকের শোতেই বলেছিল যে বিশেষ চরিত্র মানে ক্যামিও, একটা এক্সটেন্ডেড ক্যামিও, বিশেষ চরিত্রে তাকে দেখা যাবে এই ইয়েতেই। এবার সেটা যখন মিডিয়া প্রকাশ করে দেয়, সেটা যখন মিডিয়ার পর তিনি যখন বলে দেয়, তো সেখানে তো আলাদা করে আর মিডিয়াকে দোষ দিয়ে লাভ নেই।
যে সবাই এটাকে নিয়ে কথা বলছে বা সবাই এটাকে নিয়ে চর্চা করছে, যেখানে আমি জানি না। যাই হোক, কিন্তু হ্যাঁ তিনি থাকছেন, তিনি ভালো রকম একটা ভালো ক্যারেক্টার প্লে করছেন, কিন্তু এইটাও আমাদের একটু মানে ভাবনা চিন্তা করা উচিত যে এই রকমভাবে যদি চরিত্র, আমি জানি না খবরটা প্রথম কার মাধ্যমে এসেছিলো, নিশ্চয়ই যারা যারা সাকিবিয়ানরা রয়েছে তারাও নিশ্চয়ই মিডিয়ার থেকেই খবরটা পেয়েছে। এবার মিডিয়া যদি আগে থেকে পাবলিশ করে দেয়, মানে রিভিল আউট করে দেয়, সেটা অবশ্যই মিডিয়ার দোষ। ক্যামিও বিশেষ করে কার থাকবে এটা আই থিঙ্ক আগে থেকে রিভিল আউট করাটা উচিত নয়। এবার হ্যাঁ, যখন রিভিল আউট করে দেওয়া হলো, তারপরে যখন চঞ্চল চৌধুরী স্যারকে জিজ্ঞেস করা হয়, তখন আই থিঙ্ক আমার মনে হয় যে ওনার উত্তরটা এরকম আসা উচিত ছিল যে এই সম্বন্ধে কিছু বলা যাবে না, এটা গোপন থাকুক, যখন সিনেমা হলে তুফান দেখবেন তখন জানতে পারবেন যে আমি আছি কি নেই। এই উত্তরটা হলে ভালো হতো। তখনও যদি তিনি কনফার্ম না করতেন যে আমি আছি, জিনিসটা ভালো হতো, এই জিনিসটা হতো না। এটা স্বাভাবিক, আমিও ভেবেচিন্তে দেখলাম, তিনি কিন্তু ভুল কিছু বলেননি। আর তার কথার মধ্যে কিছু ভুল জিনিস রয়েছে, যে ক্যামিও, যে বিশেষ চরিত্রের যে ব্যাপারটা, সেটা তো আর আগে থেকে রিভিল আউট করাটা উচিত না, তাহলে তার মজাটাই থাকলো না, না? এটা হচ্ছে মেন বিষয়। আমি দেখলাম অনেকেই, আমি বললাম না যে আমাদের কলকাতার তো মানে বড় বড় সব সাংবাদিকরা বসে আছে, মানে একে ছোট করার জন্য, ওকে ছোট করার জন্য আছে, অনেকেই আছে, তোমরা আস্তে আস্তে সব নাম জানতে পারবে, সেটা নিয়ে আমি আর বলছি না। কিন্তু হ্যাঁ, খুব ভালো বিষয় এটাই যে সুরঙ্গর সময় রায়ান রাফির থেকে যে অফারটা পেয়েছিল চঞ্চল চৌধুরী স্যার, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো না, বা অনেকেই জানো যে আফরান নিশু যে ক্যারেক্টারটা ছিল সুরঙ্গে, সেটা কিন্তু ফার্স্ট অফার গেছিল ইয়ের কাছেই, চঞ্চল চৌধুরী স্যারের কাছেই। এবার চঞ্চল চৌধুরী তখন অন্য একটা শুটিংয়ে ব্যস্ত ছিল, আই থিঙ্ক হাওয়ার সময় চঞ্চল চৌধুরী ব্যস্ত ছিল, হাওয়া তখন চলছিল, তো সেটার জন্যই কিন্তু ওটা গেছে আফরান নিশোর কাছে। তো আবারও রায়ান রাফি স্যার তাকে অফার করেছে তুফান সিনেমায় একটা বিশেষ চরিত্রের জন্য। তাকে আমরা একটা ধামাকাদার লুকে চাই দেখতে, একটা ধামাকাদার লুক হবে, এক্সপ্রেশন হবে। রোলেক্সের মতো হলেই তো হলো না, রোলেক্স ভাই একটাই, রোলেক্স আমরা দেখে নিয়েছি একটাই, রোলেক্সের থেকে কতটা ডিফারেন্ট কিছু করতে পারবে সেটাই দেখার। লুকস, ডায়লগস অ্যান্ড এক্সপ্রেশন, যেটা খুব মাস্ট আমি অন্তত মনে করি। যাই হোক, এটা বলেই শেষ করছি। তোমরাও পারলে এই পত্রিকার পুরো ইন্টারভিউটা পড়তে পারো, আমি পেজে শেয়ার করে দিচ্ছি বা কমেন্ট বক্সে দিয়ে দেবো। অবশ্যই জানিও তোমাদের কী মন্তব্য এই বিষয়টাকে নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।